নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। চাকরিহারা যোগ্য শিক্ষক, নট স্পেসিফিক্যালি টেন্টেড, তাদের যে আন্দোলনটা বিকাশ ভবনের সামনে হচ্ছে 12 দিন পেরিয়ে 13 দিনের মাথায় পড়ল। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে যে দুটো জিনিস আমাকে বারবার ভাবিয়েছে, এক নম্বর হচ্ছে শেষ পর্যন্ত রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কি নতুন চাকরি প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞাপন কি দেবে, নতুন শিক্ষক রিক্রুটমেন্ট নিয়োগের জন্য কি বিজ্ঞাপন দেবে? কারণ বিজ্ঞাপন দিতে গেলে 31শে মের মধ্যেই বিজ্ঞাপন দিতে হবে, আর না হলে তাদের মাথায় দুটো খাড়া ঝুলছে। এক, এই যারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে শিক্ষকরা গেছেন তাদের চাকরি তাদের চাকরিটা থাকবে না, মানে এই 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের স্কুলে যাওয়ার অধিকারটা আর থাকবে না। এক, দ্বিতীয়ত হচ্ছে তাদের টাকাও ফেরত দিতে হবে যে 1 মাসের মাইনে তারা পেয়েছেন। এটা যেমন একটা দিক। দ্বিতীয় দিক সেটা যেটা হচ্ছে, এই বিজ্ঞাপন যদি তারা না দেন তাহলে কি হতে পারে? কন্টেম্পট অফ কোর্ট হবে এবং কন্টেম্পট অফ কোর্ট মানে অর্থাৎ সরকার মানে আদালতের দেওয়া রায়টা রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন মানল না, এবং রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন যেহেতু মানল না, স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বড় শাস্তির মুখে পড়তে পারে রাজ্য সরকার। কী ধরনের শাস্তি হতে পারে? আমি খোঁজ নিয়ে জানছিলাম তার শাস্তি দু রকমের হতে পারে। একটা হচ্ছে বড় টাকা ফাইন ইম্পোজ হতে পারে রাজ্য সরকারের উপর। দ্বিতীয়ত, যেটা আরও মারাত্মক, সেটা হচ্ছে যেসব রাজ্য সরকারের আধিকারিকরা, টপ লেভেল আইএস অফিসাররা ইনভলভড এই রায়টাকে এক্সিকিউট করার ব্যাপারে, তাদের কিন্তু জেলে যেতে হতে পারে। সবই সম্ভব। তাহলে কি করবে সরকার? বিকাশ ভবন থেকে ব্রাত্য বসু এখন আড়ালে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সারফেসে আসছেন না, আন্দোলন ক্রমশ ঘনীভূত হচ্ছে, ক্রমশ দানা মারছে, তারা স্পট ছেড়ে নড়ছেন না, তাদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, তাদের বিভিন্নভাবে মামলা মোকদ্দমায় ডেকে পাঠানো হচ্ছে, তাদের বিরুদ্ধে এফআইআর করে তাদের জেলবন্দি করা হতে পারে এমন একটা ভয় দেখানো হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনার থেকে, শিশু সুরক্ষা কমিশনকে দিয়ে তাদের নোটিশ পাঠানো হচ্ছে। নানাবিধ উপায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিসাইল ধেয়ে যাচ্ছে বিকাশ ভবনের সামনে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দিকে। আমি এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবার কথা বলেছিলাম। প্রশ্ন তাকে এটাই করেছিলাম যে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার বিজ্ঞাপন দেয়, দেখুন আগুন জ্বলে যাবে। তার কারণ সরকার যে মুহূর্তে বিজ্ঞাপন দেবে, ওই বিকাশ ভবনের সামনে যারা শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু মারাত্মকভাবে ফুঁসে উঠবেন। এটা একটা দিক। দ্বিতীয় দিক যেটা রিভিউ পিটিশন, ইজিলি রিভিউ পিটিশনটা গত মাসের অর্থাৎ 3 তারিখ 3রা এপ্রিল রায় বেরিয়েছে, 15 তারিখের মধ্যে রিভিউ পিটিশন জমা দেওয়া যেত। সেই রিভিউ পিটিশনে যদি জাজের চেম্বারে বিচার্যের জায়গা হয়ে যেত, গত মাসেই হয়ে যেতে পারত। সেটা না করে কবে সঞ্জীব খান্না যাবেন শেষ মুহূর্তে দেব, এবং যাতে অন্য কোনো বিচারপতির হাতে অ্যাসাইন হয়, সেই কারসাজিটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন করতে গেল কারুর বুদ্ধিতে বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বুদ্ধিতে, যে যাকে বাবা সঞ্জীব খান্না 13 তারিখ রিটায়ার করে যাচ্ছে, তাহলে রিভিউ পিটিশনটা যেন তারপরে বিচার্যর ব্যাপার হয়। ভালো করে খেয়াল করে দেখুন, আর 1 সপ্তাহ সুপ্রিম কোর্টে মাত্র 1 সপ্তাহ সুপ্রিম কোর্ট খোলা থাকবে, তারপর গরমের ছুটি পড়ে যাবে। এই 1 সপ্তাহের মধ্যে রিভিউ পিটিশন জাজেস চেম্বারে বিচার্য হয়ে যাবে, এবং সেটা কোন জজের চেম্বারে হবে? কেন সঞ্জীব খান্না রিটায়ার করে গেছে, তাহলে আরেকজন বিচারপতি ছিলেন জাস্টিস সঞ্জয় কুমার, তাহলে তার চেম্বারে ব্যাপারটা বিচার্য হবে। এবার জাস্টিস সঞ্জয় কুমারের চেম্বারে যদি বিচার্য না হয়, নর্মাল প্রসিডিওর হচ্ছে যে জজেরা বিচার করেন তার চেম্বারেই রিভিউটা হয়। তিনি যদি মনে করেন যে তাতে শুনানির কোনো জায়গা আছে, তখন সেটাকে আবার শুনানির জন্য কোনো নির্দিষ্ট বেঞ্চে দেন। কিন্তু সেটাও কি এর মধ্যে হয়ে যাওয়াটা সম্ভব হবে? আমার নিজের ধারণা সোম থেকে শুক্রবারের মধ্যে সুপ্রিম কোর্টে মেনশন করবে, খুব দ্রুত সোমবার বা মঙ্গলবারই রাজ্য সরকারের আইনজীবীরা মেনশন করবেন যে এটা আমাদের পেন্ডিং আছে স্যার, একটু দেখুন। জাস্টিস গাভাই নতুন প্রধান বিচারপতি এসছেন, এইটা রিভিউ পিটিশনটা পেন্ডিং আছে, এটা মেনশন করবেন। মেনশন হলেই কি 5 দিনের মধ্যে সেটা বিচার হয়ে যাবে? আমার নিজের ধারণার সম্ভাবনা কম। আলটিমেটলি কোনো জাজেস চেম্বারে গিয়ে সেটা বিচার হতে হতে গরমের ছুটি চলে যাবে। ভেকেশন বেঞ্চ আছে যদিও সুপ্রিম কোর্টে, কিন্তু সেই ভেকেশন বেঞ্চে রিভিউ পিটিশন, সেখানে জজ সাহেবের চেম্বারে সেটা বিচার হয়ে যাবে, মানে বিচার্য হয়ে যাবে, সম্ভাবনা সেটাও কিন্তু কম। ফলত আলটিমেটলি রিভিউ পিটিশন যদি সত্যি কোনো নির্দিষ্ট জাজ ঠিক করে তার হাতে রিভিউয়ের জন্য দেওয়া হয়, সেটা যদি গরমের ছুটি পেরিয়ে যায়, তাহলে তো বিজ্ঞাপন তো সরকারকে দিতেই হবে, এবং সেই বিজ্ঞাপন দিলেই কিন্তু আরেক দফা উত্তেজনা বাড়বে। সামগ্রিকভাবে এই পরিস্থিতিটা নিয়ে যখন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের নির্দিষ্টভাবে ওপিনিয়ন জানতে চাইছিলাম, তখন তিনি একটা মারাত্মক কথা শোনালেন। আমি সেই জন্যই এটাকে নিয়ে হেডলাইন করলাম। বললেন যে এই চাকরি চুরির দুর্নীতিতে পাওয়া চাকরিজীবী, এই সংখ্যাটা 1 লাখ ক্রস করে যেতে পারে, এবং
বলছেন কি বলে, হ্যাঁ পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, প্রাইমারি আপার প্রাইমারি রয়েছে, প্রাইমারি স্কুল শিক্ষক 32 না 36,000 রয়েছে। বলছি এই সবগুলো যদি অ্যাসেম্বল করা যায়, মানে এখানে জালিয়াতি করে এ রাজ্যে চাকরি পাওয়ার সংখ্যাটা, সরকারি চাকরি তৃণমূল নেতাদের কোটি কোটি টাকা দিয়ে চাকরি পাওয়ার সংখ্যাটা আলটিমেটলি 1 লাখ ক্রস করে যেতে পারে বলছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। আর যে প্রশ্নগুলো নিয়ে প্রথমে আলোচনা করলাম সেই প্রশ্নগুলোর কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, সেটা এই মুহূর্তে আপনাদের শোনাব। বিক্রম দা নমস্কার, সন্ময় বলছি। নমস্কার সনয়বাবু, বলুন। হ্যাঁ, 12 দিন অতিক্রান্ত, শিক্ষকরা বিকাশ ভবনে যাওয়ার রাস্তায় ঝাড়ু দিচ্ছে এমএসসি পাস ছেলেরা। এই যখন একদিকে চিত্র, অন্যদিকে ব্রাত্য বসুকে আপাতত পাওয়া যাচ্ছে না বা বিকাশ ভবনে দেখা যাচ্ছে না, অন্যদিকে বাস্তবতা হচ্ছে 31 তারিখের মধ্যে রাজ্য সরকারকে বিজ্ঞাপন বার করতে হবে নতুন রিক্রুটমেন্টের জন্য। আর আরেকটা দৃশ্যপট হচ্ছে যে রিভিউ, সেই রিভিউ পিটিশনের সময়সীমা মাত্র 5-6 দিন, অর্থাৎ সুপ্রিম কোর্টে খোলা থাকা অবস্থায় সেটা কোনো জাজের চেম্বারে বিচার্যর জন্য যেতে এই 5-6 দিনের মধ্যে ক্লিয়ারেন্স হওয়াটা ডিফিকাল্ট বলে মনে করেন আইনজীবীরা। বাস্তব পরিস্থিতিটা কি এখানে দাঁড়িয়ে? রিভিউটা কতটা পসিবল? প্রথম প্রশ্নটা আপনাকে করব, এটা একটু বলুন। সময়টা নিয়ে আমি কিছু বলবো না। আমার জীবনে আমার 16 বছর হাইকোর্টে প্র্যাকটিস এবং বিগত 10 বছর ধরে আমি সুপ্রিম কোর্ট যাতায়াত করি। তাতে করে কনসেন্ট বা আন্ডারটেকিং দিয়ে দেওয়ার পরে 17ই এপ্রিল 2025-এ রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে কনসেন্ট দিয়ে দিয়েছে এবং আন্ডারটেকিং দিয়ে দিয়েছে। তার পরবর্তীকালে রিভিউ কতটা মেনটেনেবল হয় এটা আমি আমার প্র্যাকটিস জীবনে কোনোদিন দেখিনি, এবং স্কোপ যে খুবই ন্যারো এইটুকু বলতে পারি। আমি তো আমার জীবনে দেখি যে একবার কনসেন্ট বা একটা আন্ডারটেকিং দিয়ে দেওয়ার পরে রিভিউ হয়েছে। এই যে কথাগুলো বলছে এগুলো সবই মানে লোককে ভাঁওতা দেওয়ার মতন কথাবার্তা রাজ্য সরকার বলে যাচ্ছে, এবং খোদ মুখ্যমন্ত্রী নিজেই এগুলো বলে যাচ্ছেন এবং ওনার যারা লোকজন আছে তারা বলে যাচ্ছেন। কিন্তু আমার জীবন দশায় আমি তো দেখিনি, আমার প্র্যাকটিস জীবনে আমি দেখিনি যে কনসেন্ট দিয়ে দেওয়ার পরে বা আন্ডারটেকিং দেওয়ার পরে সেই রায় আবার রিভিউ হয়েছে। এটা আমি আমার জীবনে দেখিনি। এবং আরো একটা আমি বিক্রম দা, হ্যাঁ আপনি বলুন, আগে বলুন আপনার। হ্যাঁ, আরো একটা বড় বিষয় হলো যে 31শে মে অব্দি ডেডলাইন। এর মধ্যে যদি অ্যাডভার্টাইজমেন্ট না বেরোয়, এটা কিন্তু রাজ্য সরকারের আন্ডারটেকিং দেওয়ার জন্য হয়েছে, তাহলে কিন্তু যে রায়টা যে মডিফিকেশনটুকু হয়েছিল সেটাও আর থাকবে না। না, মডিফিকেশন যেটা হলো সেটা অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা যারা স্কুলে যাদের পাঠানো হয়েছিল তারা সেই স্কুলে যেতে পারবে না, এক। আর 2 নম্বর হচ্ছে তাদের আবার এই যে কদিনের মাইনেটা পেয়েছে সেই মাইনেটাও তাদের ফেরত দিতে হবে, তাই না? সেই মাইনেটাও ফেরত দিতে হবে, সেই মাইনেটা আর পাবে না। মানে আলটিমেটলি নিজেদের পাতা ফাঁদে রাজ্য সরকারের পাটা নিজেদেরই ডুবে যাচ্ছে, একটা অসহায় অবস্থার মধ্যে পৌঁছচ্ছে। তার কারণ ওইখানে শিক্ষক আন্দোলন ক্রমশ, এটা অসহায় অবস্থা আমি বলবো না, এটা একটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়া বলবো। এটা একটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়া বলবো। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হিলনে একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। এমনকি শুধু টিচারদের সমস্যা নয়, এটা যারা ছাত্রছাত্রী, যারা এডুকেশন, যাদের জন্য যারা স্টুডেন্ট, তারাও ধ্বংস হয়ে যাচ্ছে এই মুখ্যমন্ত্রীর পদক্ষেপে। আমি অন্য একটা দিক ভাবছিলাম যে দেখুন, শিক্ষকরা ওইভাবে রাস্তায় পড়ে রয়েছেন, মাটিতে পড়ে রয়েছেন 12 দিন ধরে, পুলিশের মার খেয়ে। আবার নতুন করে আপনি শুনেছেন কিনা জানি না, পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে, এবার পুলিশকে দিয়ে এফআইআর করানো হচ্ছে, সৌমোটো এফআইআর করানো হচ্ছে, শিক্ষকদের ডেকে পাঠানো হচ্ছে, জেলবন্দি করার ভয় দেখানো হচ্ছে, শিশু সুরক্ষা কমিশনকে নামিয়ে দেওয়া হচ্ছে। মানে সমস্ত অ্যাভিনিউজ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খরচ করছেন, কিন্তু তবু নিজে সারফেসে আসছেন না, ব্রাত্য বসুকে সারফেসে নিয়ে আসছেন না। আলটিমেটলি কোনো একটা জায়গায় কি মনে হচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চাইছেন যাতে চাকরিটা আলটিমেটলি চলে যাক? বলবেন সুপ্রিম কোর্ট খেয়েছে, আমি কি করব? হ্যাঁ, এটা তো ডেফিনেটলি চাইছে। এটা তো আমরা যখন সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে মামলা চলছিল, তখন আমরা সব আপনাদের মাধ্যমে সমস্ত জায়গায় আমরা বলেছিলাম, এবং আপনারা অর্ডারের রিফ্লেকশন দেখলে পাবেন যে আদালতের তরফ থেকে বারবার করে যোগ্য এবং অযোগ্যদের লিস্টটা চেয়েছে। অযোগ্য কজন আছে সে তার কিছু নমুনা রাজ্য সরকার বললেও যোগ্যদের লিস্ট কিন্তু আজ পর্যন্ত হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জমা দেয়নি। আর যেই জন্য জমা দেয়নি, যেহেতু জমা দেয়নি, সেই জন্য কারা যোগ্য
সেই চিহ্নিতকরণটাই হলো না, সেই স্যাগ্রিগেশনটাই হলো না। আর যার জন্য সমস্ত মানুষ বিপদে পড়ে গেলেন। শুধু বিপদে পড়ে গেলেন বলবো না, একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেল, এইটা বলতে পারি আমি। না, সেটা তো হলো। তার থেকেও বড় কথা হচ্ছে যে যে জায়গাটা তৈরি হলো যে ভবিষ্যৎ প্রজন্ম আর সরকারি শিক্ষকতা চাকরির জন্য তারা অন্তত চেষ্টা করবেন না, এটাই তো অ্যাপারেন্টলি মনে হচ্ছে। কেন প্রাইভেট সেক্টরে চাকরি করবো, তবু এই রাজ্য সরকারের আন্ডারে চাকরি করবো না কেন? কোথায় জল মিশিয়ে রেখেছেন কেউ জানেন না, তাই হ্যাঁ, এটা ঠিকই। এই যে শুধু আপনারা তো এখনো অবধি স্কুল সার্ভিস কমিশনে প্রমাণিত দুর্নীতি এবং শাস্তি দুটোই হয়েছে। হুম 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 এখনো কলেজ অবধি এখনো কমিশন আমরা কেউ জানি না। কলেজে কলেজ সার্ভিস কমিশনের মামলা পেন্ডিং আছে, পাবলিক সার্ভিস কমিশনের মামলা পেন্ডিং আছে, হুম হুম প্রাইমারি টিচার্সের মামলা পেন্ডিং আছে, হুম হুম আরো বেশ কিছু রিক্রুটমেন্টের মামলা পশ্চিম বাংলাতে পেন্ডিং আছে হুম হুম এবং ভয়াবহ অবস্থার দিকে চলে যাচ্ছে, ভয়াবহ অবস্থার দিকে চলে যাচ্ছে। এবং এখন এটা আপনার 26,000-এ আছে, কিছুদিন পর সেটা লাখও পেরিয়ে যেতে পারে যদি 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 সংখ্যাটা আরো বাড়তে থাকে এবং লক্ষ লক্ষ মানুষ কর্মহারা হয়ে পড়বে। একমাত্র এটার কারণ হচ্ছে হলো মুখ্যমন্ত্রী নিজে। দেখুন, আজকে পশ্চিমবাংলাতে 2011 সালের আগে কোনোদিন তো এরকম ঘটনা ঘটেনি। অনেক মুখ্যমন্ত্রী এসেছেন, অনেক মুখ্যমন্ত্রী গেছেন। প্রত্যেকটা মুখ্যমন্ত্রীর যদি আপনি তাদের জীবন মান দেখেন, বুদ্ধ ভট্টাচার্যের জীবন মানটা দেখুন, তার সন্তানরা কি করছে। আপনি এর আগে যারা যারা মুখ্যমন্ত্রী ছিলেন তাদের জীবন মানটা দেখুন। আপনি অজয় মুখার্জি বলুন, প্রফুল্ল সেন বলুন, একমাত্র বিধান রায় আর আপনার এই সিদ্ধার্থ শঙ্কর রায়, এনার নিজেরা যা যোগ্যতা সম্পূর্ণ, তাতে করে এদের আর্থিক স্বাবলম্বিতা হয়তো বেশি থাকতে পারে। কিন্তু অন্য কোনো মুখ্যমন্ত্রীকে আপনি কিন্তু দেখবেন না। আজকে কালীঘাটের পরিবারের লোকজন যে লাইফস্টাইল লিড করে, আজকের মন্ত্রীরা, তৃণমূলের মন্ত্রীরা যে লাইফ, এই পয়সাগুলো আসে কোথা থেকে? একটা এমএলএ, একটা এমপির এত পয়সা রোজগার হয়? ঠিক, মানে অন্যান্য মুখ্যমন্ত্রী দেখুন, সেটা তো একটা সার্বিক আলোচনার পথে আপনি গেলেন। তাহলে আমি আপনার কাছে একটা প্রেডিকশন জানতে চাইছি, সরকার কি বিজ্ঞাপন বার করবে কি করবে না 31 তারিখের মধ্যে? দেখুন, আমার যেটা মনে হয়, সরকার বার করতে চাইবে বলে আমি অন্তত মনে করছি না। এখন যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, তাতে আরো ভয়ঙ্কর দিকে চলে যাবে। তা নাহলে তো কন্টেম্পট অফ কোর্ট কয়েক কোটি টাকা ফাইন দিতে হবে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে। আর সব থেকে বড় কথা কন্টেম্পট অফ কোর্ট হবে, এবং এতে যেটা হবে, উচ্চতর বেশ কিছু সরকারি আধিকারিক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এই কাজগুলো করছেন, তাদের জীবনটা এবার বিপন্ন হবে। আমার কিন্তু একটা প্রেডিকশন আছে। আমি একটু প্রেডিকশন করলেই আবার এই চাকরিহারা শিক্ষকরা অনেক ক্ষেত্রে ক্ষেপে যান। যেমন আমি একটা প্রেডিকশন করেছিলাম তাদের চাকরি যাবে, মানে এটা 24শে এপ্রিল 2024 আমি এই প্রেডিকশনটা করেছিলাম তার আগের রাতে। তার জন্য তারা আমার উপর বেজায় ক্ষেপে গিয়েছিলেন। আমি মানে এই যে এই আইনি প্রসেসগুলো নিয়ে মানে চর্চা করি বলে, আমার কিছু মনে হয় বলে, তার ভিত্তিতে আমি কিছু কিছু ক্ষেত্রে প্রেডিকশন করি। তো আমার এক্ষেত্রে প্রেডিকশনটা মনে হচ্ছে জানেন, মিলতেও পারে নাও মিলতে পারে। একদম শেষ মুহূর্তে বিজ্ঞাপনটা ওই 28 কিংবা 29 তারিখে সরকার বিজ্ঞাপনটা দিয়ে দেবে সরকারি কোনো মানে বেসরকারি কোনো কাগজে, যাতে 31 তারিখের ওই গেরোটা বাঁচানো যায়। এইটা দেবে। এক, দুই হচ্ছে যে মুহূর্তে সরকার, মানে এটাও আমার প্রেডিকশন, যদি কোনো কারণে রিভিউ পিটিশন বাতিল হয়ে যায়, তখন সরকার বলবে যে শেষ পর্যন্ত আমরা তো চেষ্টা করেছিলাম কিন্তু কিছু করা গেল না। অর্থাৎ কোর্টকে দোষারোপ করা, এবং আপনারা আছেন বিকাশবাবু আর এবং আপনারা যারা আইনজীবী আছেন, আপনাদের ঘাড়ে দোষারোপটা চাপিয়ে দিয়ে খেলাটা অন্যদিকে খেলার চেষ্টা করবেন। আমার এই দুটো প্রেডিকশন থাকলো, মেলে কিনা দেখা যাক। অনেক ধন্যবাদ বিক্রম বাবু। আমারও এখানে একটা প্রশ্ন আছে সরকারের কাছে, আজ অব্দি জেনুইনদের লিস্টটা বেরোলো না কেন? কারণটা কি জানেন? আপনার কাছে খবর আছে কিনা জানি না, আমার কাছে একটা তালিকা আছে। আমি এই তালিকাটা আমি আপনার কাছে পাঠাবো, দয়া করে এটা এখন সারফেসে আনবেন না। 34 জন না 36 জনের একটা তালিকা, যে তালিকাটা পরে ঢোকানো হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এইটা তো যখন কোর্টে মামলা চলছিল তখন যোগ্য অযোগ্যকে গুলিয়ে দেওয়ার চেষ্টা, এটা তো অর্ডারের মধ্যে ছত্রে ছত্রে বলা আছে। এই নতুন করে মানে ধরুন এই 16,000 সামথিং স্কুলে শিক্ষকদের পাঠানো হয়েছে। তো এই 16,000 শিক্ষকের বাইরে পরবর্তীকালে আচমকা ডিআই অফিস থেকে এডিআই অফিসদের চিঠি পাঠানো হয়েছে, মানে একটা নোটিশ মুখ বন্ধ খামে পাঠানো হয়েছে যে এদেরও আপনারা স্কুলের মধ্যে ইনক্লুড করে দিন।
অর্থাৎ এরাও আবার কোটার লোক কিনা এটাই তো, এটা যেটা আপনি বলেছেন, আপনার কথাটা আমি বিশ্বাস এই জন্য করবো কারণ আমি মামলা করতে গিয়ে দেখেছি যে ধরুন একটা প্যানেল হলো, তারপরে এদের 5 জনকে অ্যাড করে দিই। এবার কোর্ট বলল যে এই যে এরা বেআইনি হয়েছে নিয়োগে, আর কি বেআইনি আছে সেটা বলবো না, বলবো না। এই যে যোগ্য অযোগ্যকে গুলিয়ে দেওয়ার চেষ্টা বা নেতাদের ফোনে মন্ত্রীদের ফোনে একে ওকে তালিকাভুক্ত করে দেওয়া, এটাই হয়ে গেছে আজকে পশ্চিমবাংলার এতগুলো একটা প্রজন্মকে ধ্বংস হয়ে যাওয়ার মূল কারণ। আর এগুলো হলো পুরোপুরি নবান্নের নির্দেশে। অনেক ধন্যবাদ বিক্রমবাবু সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।